শিপ্রা দেবীর 3 ছেলে, রাকেশ, বিবেক ও সুরেশ ও 1 মেয়ে মনীষা। 3 ছেলেই তাদের পূর্বপুরুষের ব্যবসা সামলায়। বাড়িতে শিপ্রা দেবীর যা জয়া দেবী এবং দেওর রতনবাবু তাদের সঙ্গেই থাকেন। জয়া দেবী এবং রতনবাবুর কোনো সন্তান হয়নি, তাই শিপ্রা দেবীর ছেলে মেয়েদেরকে তারা নিজেদের সন্তানের মতো করেই ভালোবাসে। দিদি, আগামী সপ্তাহে পাত্রী দেখতে যাওয়ার কথা তোমার মনে আছে তো? তোমার দেওর বলছিল ওনারা নাকি আবার ফোন করেছিলেন, আমাদেরকে কনফার্ম জানাতে বলেছেন। এ আবার কি ধরনের মানুষ? আমি তো একবার ফোন করে বলে দিয়েছি যে আমরা রবিবার দিন পাত্রী দেখতে যাব। এভাবে বারবার ফোন করে জিজ্ঞাসা করার কি আছে বলো তো? এবার ফোন করলে না রতনকে বলে দিও, ও যেন বলে দেয় যে আমরা এক কথার মানুষ। একবার যখন বলেছি যাব তো যাবই, এভাবে বারবার ফোন করে আমাদেরকে অপমান না করে। দেখতে দেখতে রবিবার এসে পড়ে এবং শিপ্রা দেবীর বাড়ির সমস্ত সদস্য পাত্রী দেখতে তাদের বাড়িতে যায়। তাদের ইচ্ছে ছিল বড় 2 ছেলে বিবেক এবং রাকেশের বিয়ে এই বাড়ির 2 মেয়ে রাগিনী ও নীলিমার সঙ্গে দেবেন। 2 পাত্রী খাবার দাবার নিয়ে এসে বসে। তখন শিপ্রা দেবী বলেন, তোমার নাম রাগিনী আর তোমার নাম নীলিমা, তাই তো? দুজনেই মাথা নাড়ে। শিপ্রা দেবী তাদের দুজনের প্লেট থেকে খাবার তুলে মুখে দেন এবং খানিকক্ষণ চুপ করে থেকে বলেন, খাবার তো মোটামুটি ঠিকই আছে, তাই এই খাবারগুলো তোমরা নিজেরা বানিয়েছো নাকি দোকান থেকে কিনে এনে নিজেদের নাম করে চালিয়ে দিচ্ছ? না আন্টি, এই খাবারগুলো আমরা নিজেরাই বানিয়েছি। এই দুটো খাবার ছাড়া আর অন্য কিছু খাবার রান্না করতে পারো তো, নাকি এইগুলোই শুধু পারো? আন্টি, আমরা মোটামুটি বেশ কিছু রান্না করতে পারি, কাজ চলে যাবার মতো করে দেব। কাজ চলে যাবার মতো রান্না করলে তো হবে না। কোন রকম রান্না খাওয়া, না ছুঁই ছুঁই কাজ করা, এসব আমার একদম পছন্দ নয়। বাড়ির বউদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সমস্ত দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা ছোট বড় কাজ মন দিয়ে করতে হবে। তোমরা কি সেই রকম করে আমার বাড়ির দায়িত্ব নিতে পারবে? আন্টি, আমরা চেষ্টা করব যাতে করে আমরা সমস্ত দায়িত্ব নিতে পারি। আবার সেই চেষ্টা করব? পরিষ্কার করে বলতে পারছো না যে হ্যাঁ আমরা পারবো, আমরা করব সমস্ত কিছু? এমন সময় রতনবাবু শিপ্রা দেবীকে থামিয়ে দিয়ে বলেন, আরে বৌমা, তুমি যা করে বলছো ওরা তো এমনিতেই ভয় পেয়ে যাবে। বেচারা বিয়ের আগেই যদি এত ভয় পেয়ে যায় তাহলে বিয়ের পর কি হবে? আরে আরে, এত ভয় পাওয়ার কিছু নেই মা। বৌমা তোমাদের সঙ্গে মজা করে এসব বলছিল। ঠিক এমন সময় বাড়ির ছোট মেয়ে মোহিনী সেখানে আসে আর বলে, আন্টি, আপনারা এভাবে আমাদেরকে ভয় দেখাবেন না। ওরা এমনিতেই খুব ভীতু। আপনার কথায় ভয় পেয়ে ওরা একেবারে কেঁদেই ফেলবে এবারে। এরপর মোহিনী বাকিদেরকে হাসানোর জন্য আরো 2-4টে কথা বলে। মোহিনীর কথা শুনে সবাই হেসে ফেলে। এদিকে বাড়ির ছোট ছেলে সুরেশ মোহিনীকে দেখে এবং মনে মনে তাকে খুব পছন্দ করে ফেলে। সুরেশ মনীষাকে ডেকে বলে, মনীষা, শোন না, তোর সঙ্গে একটা কথা আছে। কি কথা আছে রে দাদা? মানে কিছু কথা না, আসলে মনীষা আমার একটু কেমন লাগছে, কিভাবে বলবো বুঝতেও পারছি না। দেখতেই তো পাচ্ছ এখন এখানে বিয়ের কথা চলছে আর তুমি সেখান থেকে আমাকে ডেকে আনলে যে। আর এখন যখন কথাটা বলতে বলছি তাহলে তুমি এখন বলতে পারছো না কেন? আরে বাবা ঠিক আছে, কিন্তু তুই প্রমিস কর মায়ের কাছে গিয়ে আমার নামে কিছু বলবি না। কেন, কি এমন কথা গো যে আমাকে তোমার কাছে প্রমিস করে যেতে হবে? সত্যি সত্যি বলো তো ব্যাপারটা কি? আসলে ব্যাপার হলো মনিকাকে আমার খুব বেশ পছন্দ হয়েছে, আর আমি ওর কথা মায়ের সামনে বলতেও পারছি না। তাই ভাবছি তুই যদি আমার হয়ে ওদের সামনে প্রস্তাবটা রাখিস তাহলে ভালো হয়। দাদা, তোমার কি মাথাটা খারাপ আছে নাকি? তুমি জানো তুমি আমাকে কি করতে বলছো? একই মা সব সময় রেগে থাকে। এখানে দাদাদের জন্য মেয়ে দেখতে এসেছে আর এসে এমন ভাবে ইন্টারভিউ নিচ্ছে যে বৌদিদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখন এর মাঝে তুমি আমাকে এসব করতে বলছো? দেখ মনীষা, আমি জানি মা কতটা কঠিন মানুষ, আর মাকে বলতে পারবো না বলেই তো তোকে বলছি। প্লিজ তুই আমার হয়ে একটু হেল্প করে দে। সুরেশ বারবার মনীষার কাছে রিকোয়েস্ট করতে থাকে। তখন মনীষা তার কাকু এবং কাকিমার কাছে গিয়ে সুরেশের মনের কথা বলে। সবকিছু শুনে জয়া দেবী বলেন, দেখ মনীষা, মোহিনীকে আমাদেরও খুব পছন্দ হয়েছে। মেয়েটা কি সুন্দর হাসি খুশি, সবাইকে একেবারে মাতিয়ে রেখেছে। কিন্তু তুই তো জানিস তোর মায়ের এসব একদম পছন্দ নয়, সব সময় একেবারে হিটলার হয়ে থাকে। এখন যদি আমরা একথা বলতে চাই উল্টে আমাদের উপরেই রাগ করে থাকবে। কাকিমা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো? দাদা তো আমার মাথা একেবারে খারাপ করে দিচ্ছে। দাদা তো সত্যি সত্যি ওকে খুব পছন্দ হয়েছে, না হলে দাদা এভাবে এসে আমাকে এসব কথা বলতোই না। আচ্ছা ঠিক আছে, তোর মাকে একবার বুঝিয়ে বলে দেখছি কি হয়। তবে হ্যাঁ, তুই সুরেশকে আর বেশি আশা করতে বারণ কর, কারণ আমিও জানি তোর মায়ের ডিসিশন কি হবে। ঠিক আছে কাকিমা, তোমার যেটা মনে হয় তুমি সেটাই করো। আমার কাজ হয়ে গেছে, এবার যা করে তোমরাই করো।
জয়া দেবী এবং রতনবাবু দুজনে মিলে শিপ্রা দেবীকে মোহিনীর কথা বলে। শিপ্রা দেবী মোহিনীর কথা শুনে বলেন, তোমাদের দুজনের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওই মেয়েকে তোমরা আমার বাড়ির বউ করতে বলছো? আমি জানি ও এদেরই বোন, কিন্তু এই দুজন আর ওর মধ্যে অনেক পার্থক্য। ওই রকম চঞ্চল আর অস্থির মেয়েকে আমি আমার বাড়ির বউ করতে পারবোই না। আমার বৌমা হতে হবে ধীর, স্থির আর গুণবতী। তোমাদের দুজনের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওই মেয়েকে তোমরা আমার বাড়ির বউ করতে বলছো? আমি জানি ও এদেরই বোন, কিন্তু এই দুজন আর ওর মধ্যে অনেক পার্থক্য। ওই রকম চঞ্চল আর অস্থির মেয়েকে আমি আমার বাড়ির বউ করতে পারবো না। আমার বৌমা হতে হবে ধীর, স্থির আর গুণবতী। দিদি, মোহিনীর মধ্যে গুণ নেই এ কথা তুমি কি করে বলছো বলো তো? দেখো না, মেয়েটা কলেজে পড়াশোনা করে, কত বুদ্ধিমতী। আর বুদ্ধিমতী মেয়েদের অনেক গুণ থাকে। দেখো, এরকম মেয়ে কিন্তু বারবার পাওয়া যাবে না। দেখতেও যেমন সুন্দর, তেমনি লেখাপড়াতেও ভালো। তুমি আমার কথা শোনো, এই মেয়েকে বাড়ির বউ করে নাও। পরে যদি অন্য কারোর সঙ্গে বিয়ে হয়, তখন কিন্তু আফসোসের সীমা থাকবে না। আমার তো মাথায় আসছে না ওর মধ্যে তোমরা কি এমন গুণ দেখতে পেয়েছো যে আমাকে এভাবে অস্থির করে তুলছো একেবারে। দেখো, আমি তোমাদের দুজনকে যথেষ্ট গুরুত্ব দিই। তোমরা যখন যা বলো তখন আমি ভেবেচিন্তে বলেছি। সব থেকে বড় কথা হলো আমার ছেলে মানে তোমারও ছেলে। তাই তোমাদের কথা মাথায় রেখে আমি এই মেয়েটাকে আমার ছোট বউ করতে রাজি হচ্ছি। কিন্তু হ্যাঁ, একটা কথা, ও যদি আমার বাড়ির মান মর্যাদার নিয়ম পালন না করে, তার জন্য কিন্তু দায়ী তোমরা হবে। দিদি, তুমি নিশ্চিন্তে থেকো একেবারে। যেখানে দুজন তোমার বাড়ির মান সম্মান বজায় রাখবে, সেখানে আর একজন দেখে দেখে ঠিক একই জিনিস শিখবে। ঠিক আছে, তুমি আমাদের উপরে ভরসা করো, আর দেখো আমরা ডিসিশনটা ঠিক নিয়েছি কিনা। এক প্রকার জোর করেই জয়া দেবী এবং রতনবাবু শিপ্রা দেবীকে এই বিয়েতে রাজি করান। কিছুদিন পর 3 ছেলের বিয়ে রাগিনী, নীলিমা এবং মোহিনীর সঙ্গে হয়ে যায়। বিয়ের পর শিপ্রা দেবী তার 3 বৌমাকে দাঁড় করিয়ে তার নিয়ম কানুন বোঝাচ্ছিলেন। বৌমা, তোমরা আমার বাড়ির অতিথি নয়, তোমরা আমার বাড়ির বউ। তাই তোমাদেরকেই সবার খেয়াল রাখতে হবে, কখন কে ওঠে, কখন কার কি লাগে না লাগে সবকিছু। আমার বাড়িতে আমরা যেমন সাজি গুছিয়ে সবাইকে মানিয়ে চলেছি, তেমন তোমাদেরকেও সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হবে। শিপ্রা দেবী এসব কথা বলছিলেন, তখন মোহিনীর খুব ঘুম পায় এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে। ছোট বৌমা, এসব হচ্ছেটা কি? হ্যাঁ, মানে আমি সবকিছু শুনছি তো। ঠিকই তো বলেছেন আপনি, একদম ঠিক কথা বলেছেন। কিন্তু বৌমা, তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিলে। তুমি কি আদেও শুনেছো তোমার শাশুড়ি কি বলছিলেন? শুনেছি তো আন্টি, আমি শুনেছি। মা বলছিলেন আমরা সবাই মিলে আন্দোলন করব। চুপ করো, অসভ্য মেয়ে কোথাকার। আমি এখানে আন্দোলনের কথা বলছিলাম? এত বড় একটা দায়িত্বর কথা বলছিলাম, সে কথা কানেই তো যায়নি তোমার। তার উপরে উল্টো পাল্টা বকে যাচ্ছ, আর আন্টি আন্টি করে কি করছো শুনি? এ বাড়িতে এসব আন্টি ফান্টি চলবে না। আমাদের সবাইকে তুমি মা বলে ডাকবে। শুধু তুমি নয়, তোমরাও সবাই আমাদেরকে মা বলে ডাকবে। হ্যাঁ আন্টি, আমরা তো মা বলেই ডাকবো। এইবারে মোহিনীর কথা শুনে শিপ্রা দেবী আরো চটে যান এবং তিনি মোহিনীর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সেখান থেকে চলে যান। জয়া দেবী তার কাছে এসে তাকে বুঝিয়ে বলেন, ছোট বৌমা, তুমি একটু সিরিয়াস হও। আমি জানি এইসব কথা বলা আমার উচিত নয়, কিন্তু কি করবে মা, দেখতে তো পাচ্ছ তোমার শাশুড়ি কতটা কড়া মেজাজের মানুষ। সব থেকে বড় কথা হলো এক প্রকার আমাদের জোরেই তোমাদের বিয়েটা হয়েছে। তাই আমি তোমাকে এসব বলতে বাধ্য হচ্ছি মা। আমি জানি আন্টি, কিন্তু এত তাড়াতাড়ি আমি আপনাদেরকে মা বলে কি করে ডাকবো বলুন তো? কিন্তু আবার মাঝে মাঝে মিস হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি এবার থেকে মনে রাখবো। পরের দিন সকালবেলা বড় 2 বোন রান্নাঘরে রান্না করছিল এবং ছোট বোন আরাম করে তার ঘরে ঘুমাচ্ছিল। মোহিনী কোথায় রে? ও এখনো ওঠেনি নাকি? এই, ওকে গিয়ে একটু তুলে দে না। জানিস তো, মা যদি জানতে পারে ও এখনো ঘুমাচ্ছে, আমাদেরকে আর আস্ত রাখবে না। আমি তো একবার তুলে দিয়ে এসেছি দিদি, কিন্তু ও তো সেই বাড়ির মতোই করছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি না হয় আরেকবার ডেকে আসছি। নীলিমা তার ছোট বোনকে ডাকতে যায় এবং দেখে সে আরাম করে ঘুমাচ্ছে। এই মোহিনী, ওঠ! মোহিনী, ওঠ না। ওহ দিদি, আমাকে এখন একটু ঘুমাতে দাও না, আমার খুব ঘুম পাচ্ছে গো। আরে বাবা, তুই এভাবে ঘুমালে না মা এক্ষুনি এসে পড়বে, আর তখন কি হবে বুঝতে পারছিস তো? ওহ দিদি, রিল্যাক্স। তোমার যদি ঘুম না পাই তাহলে তুমি চলে যাও, কিন্তু আমাকে প্লিজ ঘুমাতে দাও। এমন সময় জয়া দেবী এসে মোহিনীর চোখে মুখে জল দিয়ে তাকে তুলে দেন আর বলেন, মোহিনী, তুমি এখনো ঘুমাচ্ছ? কালকের কথাগুলো তোমার কানে যায়নি বুঝি? দেখো মোহিনী, আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, তুমি আমাদের জন্য আর নিজের জন্য সমস্যা বাড়িও না। চলো এবার উঠে পড়ো, রান্নাঘরে এসো। মোহিনী চুপচাপ উঠে পড়ে এবং রান্নাঘরে গিয়ে রান্নার কাজ শুরু করে। এভাবেই মোহিনী একটি বাচ্চা মেয়ের মতো আচরণ করত, যেখানে সবাই তার দোষ ঢাকার চেষ্টা করত।
এদিকে দিনের পর দিন শিপ্রা দেবীর অত্যাচার বাড়তেই থাকে। মোহিনী কোনোভাবে তার অত্যাচার থেকে বেঁচে যেত, কিন্তু বাকি দুই বোনকে সবকিছু সহ্য করতে হতো। এমনই একদিন সকালবেলা ব্রেকফাস্ট দিতে একটু দেরি হয়। তখন শিপ্রা দেবী চিৎকার করে বলেন, কি হলোটা কি বৌমা? এখনো ব্রেকফাস্ট তৈরি হয়নি? তোমরা তিনজনে মিলে কি করোটা কি শুনি? তোমাদের বাড়িতে তোমাদেরকে এই সামান্য শিক্ষাটুকু দেয়নি যে শ্বশুর বাড়িতে গিয়ে সকাল সকাল কাজকর্ম সেরে নিতে হয়? যখন দেখি তখনই কাজে ঢিলেমি। কি করতে যে তোমাদেরকে আমি বাড়ির বউ করে এনেছিলাম কে জানে। আমার কপাল একেবারে পুড়ে গিয়েছিল। সেজন্যই তোমাদের মতো মেয়েকে আমার তখন পছন্দ হয়েছে। যেমন পরিবার তাদের তেমন মেয়ে। শিপ্রা দেবী এভাবেই উল্টোপাল্টা বললে দুই বোমার মনে মনে খুব রাগ হয়, কিন্তু তারা সাহস করে কিছুই বলতে পারে না। অন্যদিকে মোহিনী এসব সহ্য করতে না পেরে বলে, ব্যাস আন্টি, অনেক হয়েছে। আপনি তখন থেকে অনেক কথা বলে গেছেন। আপনার বাড়ির নিয়ম, আপনার বাড়ির অনুশাসন, আপনার বাড়ির রীতি, আপনার বাড়ির নীতি সব আপনার বাড়ির। আমাদের তো এটা কিছুই না। আপনি সবসময় আমাদেরকে বলেন না যে এই বাড়িটাকে আমরা নিজেদের বাড়ি মনে করি না। আচ্ছা, কি করে এটাকে আমরা আমাদের বাড়ি মনে করব বলুন তো? সবসময় আপনি তো এটাকে আপনার বাড়ি বলে আমাদের উপরে হুকুমটা করেন। তাহলে এই বাড়িটার উপরে আমাদের কি অধিকার? আমরা তো শুধুমাত্র আপনার হুকুমের চাকর। মোহিনী, চুপ করো। এসব কি বলে যাচ্ছ তুমি? আমাকে বলতে দিন আন্টি। এতদিন ধরে আমি অনেক চুপ করেছিলাম। আপনি বলেন না আমরা যেন আপনাদেরকে মা বলে ডাকি। মা বলে ডাকার জন্য মা হতে হয়। মা এরকম হয় না আন্টি। আপনার বাড়িতেও তো আপনার মেয়ে আছে, দুদিন পরে তারও বিয়ে হবে। একবার ভেবে দেখুন তো, তাকে যদি তার শ্বশুর বাড়ির লোকেরা এইভাবে কথা শোনায় তখন আপনাদের কেমন লাগবে? আমি মানছি আপনার বাড়ির নিয়ম কানুনে সবকিছু মেনে চলতে হয়, কিন্তু এই নিয়ম কানুন মানুষের ভালোবাসা থেকে বড় হয় না আন্টি। একদিনও আমাদেরকে ভালোবেসে কখনো ডেকেছেন? আরে আমরা যে বাবা মাদেরকে ছেড়ে এতদিন আপনাদের সঙ্গে এসে থাকছি, কাজ করছি, একবারও জিজ্ঞাসা করেছেন যে আমাদের এখানে কেমন লাগছে? এসব জানার তো কোনো প্রয়োজন নেই। আপনি শুধু নিজের মতামত, নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা এইসব নিয়ে ব্যস্ত থাকেন। বাড়িতে যে তিনটে নতুন মানুষ এসেছে তাদের কি ভালো লাগে, তাদের কি খারাপ লাগে, সেসব তো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। এভাবেই মোহিনী প্রায় 1 ঘন্টা শিপ্রা দেবীকে কথা শুনিয়ে যায়। শিপ্রা দেবীও চুপচাপ সমস্ত কথা শোনেন। বাড়ির ছেলেরা, কাকু কাকিমা বা শিপ্রা দেবীর মেয়ে কেউই মোহিনীর কথার কোনো প্রতিবাদ করে না, এবং শিপ্রা দেবী বুঝতে পারেন যে বাড়ির প্রত্যেকটা সদস্যই মোহিনীর সঙ্গে সহমত, এবং তার ভয়ে তারা এতদিন কিছুই বলেনি। সবকিছু শোনার পর শিপ্রা দেবী নিজের ভুল বুঝতে পারেন আর বলেন, তুমি ঠিকই বলেছো ছোট বৌমা, আমি সত্যি তোমাদের সঙ্গে অন্যায় করেছি। আমি ভেবেছিলাম বাড়ির বউদেরকে সবসময় শাসনের মধ্যে রাখলে তারা হয়তো আমাদের কন্ট্রোলে থাকবে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে তারাও আমাদের মতোই মানুষ। আর মানুষ কখনোই মেশিন হয় না যে তাকে কন্ট্রোলে রাখতে হয়। মানুষকে কন্ট্রোল রাখতে হলে তাকে ভালোবাসা দিতে হয়। তোমরা আমাকে ক্ষমা করে দাও মা, আমি যা ভুল করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। আজ থেকে পুরনো নিয়ম আর এ বাড়িতে চলবে না। আমরা সবাই মিলে একসঙ্গে ভালোভাবে সুখে শান্তিতে থাকবো। শিপ্রা দেবীর কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। এখন থেকে সবাই সুখে শান্তিতে আনন্দের সঙ্গে বসবাস করতে থাকে। দেবযানীর আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো চলছিল না। তার স্বামী নবীনের শরীর অসুস্থ হওয়ার পর থেকে সে তার একমাত্র মেয়ে বৃষ্টিকে নিয়েই একেবারেই ভেঙে পড়েছিল। এর আগে নবীন দিনমজুরের কাজ করত, আর তাই দিয়েই তাদের মোটামুটি সংসার চলে যেত। আর এখন তার শরীর খারাপ হওয়ায় তাদের বাড়িতে ভালোভাবে খাবারও জুটছিল না। এমনই একদিন, মা, ও মা, আমায় কিছু খেতে দাও, আমি স্কুলে যাব। এখন আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর বাবারও মনে হয় খিদে লেগেছে। এখন আমাদের দুজনকেই খেতে দাও। না রে মা, আমার এখন খিদে লাগেনি, তুই খেয়ে স্কুলে চলে যা। তোর মা হয়তো তোর জন্য খাবার নিয়ে আসছে। কেন বাবা, তুমি খাবে না কেন? তুমিও তো সকাল থেকে কিছুই খাওনি। হ্যাঁ, খাইনি, আর সবাইকে খেতেও নেই, বুঝেছিস? তোকে যা বলছি তুই সেটাই কর। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই দেবযানী জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনছিল। এরপর সে তাদের কথাবার্তা শুনে মনে মনে ভাবে, হে ঈশ্বর, এবারে আমি কি করব কি জানি। ওদেরকে খেতে দেওয়ার মতো বাড়িতে কিছুই নেই, শুধু ভাত পড়ে আছে। আর হয়তো নবীন এটা জেনেই এরকম বলছে, কিন্তু না, নবীনের জন্য খাবার নিয়ে যেতেই হবে, না তো খালি পেটে থাকলে ওর আবারও শরীর খারাপ করবে। আসলে নবীনের পেটের সমস্যা ছিল। সে যেই খাবার খেত সেটাতেই তার বদহজম হয়ে যেত। এরপর দেবযানী চিন্তা ভাবনা করার পর তাদের জন্য সাদা ভাত ও আচার নিয়ে যায়, যেটা দেখে নবীন বলে,
দেবযানী, তুমি এটা কি নিয়ে এসেছো? আচার দিয়ে কিভাবে ভাত খাবো? আর যেখানে আমার উল্টোপাল্টা খাবার খেতে মানাও আছে। হ্যাঁ মা, এগুলো কি? শুধু আচার দিয়ে আবার কেউ ভাত খায় নাকি? আচার তো আমরা স্কুলে কিছু খাবার খাওয়ার পর খাই, আর সেটা ভালো আচার। তোমার মতো এই শাক পাতা দিয়ে তৈরি আচার নয়। এখন এটা আচার না চাটনি সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ রে মা, আমিও সেটা জানি, কিন্তু কি করবি বল, বাড়িতে খাবার মতো কিছুই নেই, শুধু চাল পড়ে আছে। তবুও তো আজ তাই ভাত রান্না করতে পেরেছি, কয়েকদিন পর থেকে হয়তো সেটাও পাবি না। দেবযানী দেবীর কথা শুনে তখন বৃষ্টি ও নবীনবাবুর মন খারাপ হয়ে যায়। এরপর তারা আর কথা না বাড়িয়ে দেবযানীর হাতের তৈরি আচার দিয়ে ভাত খেতে থাকে, যেটা খেয়ে বৃষ্টি বলে, ওয়াও মা, তোমার আচার খেতে তো খুবই সুন্দর। অল্প ঝাল টক মিশিয়ে একেবারে চটপটি। এটা খেতে আমার খুবই ভালো লাগছে। এটা আমাদের স্কুলের আচারের থেকেও সুন্দর খেতে। আসলে বৃষ্টি ঠিকই বলছিল, কারণ দেবযানী খুবই সুন্দর আচার তৈরি করতে পারত, আর তার আচার খাওয়ার পর খেলে খাবারও হজম হয়ে যেত। এরপর সেদিন বৃষ্টি খাওয়া দাওয়া শেষে স্কুলে চলে যায়। এদিকে নবীনও সেটা খাওয়ার পর অনেকটাই সুস্থ অনুভব করে। এভাবে আরও 2 দিন কেটে যায়, যার ফলে নবীনেরও শরীর সুস্থ হয়ে ওঠে ও সে বলে, এই যে দেবযানী, আজ আমি বড়ই খুশি। তোমার আচার তো আচার নয়, ওটা যেন একটা আয়ুর্বেদিক ওষুধ, যেটা খেয়ে আমার পেটের সমস্যা একেবারেই ঠিক হয়ে গিয়েছে। তা তুমি কি কি দিয়ে আচার তৈরি করো একটু বলো তো। ওই না, তেমন কিছু নয় তো, ও আমি আমার দাদুর কাছ থেকে শিখেছিলাম। ওতে আমলকি, সুফলা, ধনেপাতা আরও অনেক কিছুই দিয়েছি। তা বেশ ভালো, তুমি এবার থেকে আমার জন্য রোজ আচার দিয়েই ভাত দেবে, তাহলে আমি একেবারেই সুস্থ থাকবো। হ্যাঁ, তাহলে বেশি করেই নিয়ে যাও না, এমনিতেও তো তুমি দুপুরের খাবার নিয়ে যাবে। দেবযানীর কথা মতো সেদিন নবীন তার খাবারের সঙ্গে বেশি করে আচার নিয়ে নেয়। এরপর সে তার কাজের উদ্দেশ্যে গ্রামের মোড়লের বাড়িতে যায়। তখন, এই যে মোড়ল বাবু, আজ আমায় কিছু কাজ দিন। অনেকদিন পর আমার শরীরটা বেশ কিছুটা সুস্থ বলেই মনে হচ্ছে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই। সকাল থেকেই যেন পেটটা মোচড় দিয়ে দিয়ে উঠছে। 2 দিন ধরে তো আমার পটিও আটকে গিয়েছে, বুঝেছো? সে কি বলছেন মোড়ল বাবু? এরকম তো আমারও হতো, তা আপনি চিকিৎসা করাননি? আরে সেটা আবার বাকি থাকে নাকি? এই 2 দিন ধরে তো ডাক্তারের যাতায়াত লেগেই রয়েছে। আসলে 2 দিন আগে আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, আর ওখানের উল্টোপাল্টা খাবার খেয়েই এরকম হয়েছে। কিন্তু ওয়েট, তোমার পেটের সমস্যা কিভাবে ঠিক হলো? তুমি যে বলছিলে না তোমার এই একই সমস্যা ছিল? মোড়লবাবুর কথা শুনে নবীন তার স্ত্রীর তৈরি আচারের ব্যাপারটা বলে, যেটা শুনে মোড়লবাবু বলে, তাহলে আর অপেক্ষা কিসের? কই দাও, আমাকে ওই আচারটা দাও, খেয়ে দেখি আমার শরীর ঠিক হয় কি না। হ্যাঁ দিচ্ছি বাবু, আসলে আজ আমি একটু বেশি করেই আচার নিয়ে এসেছিলাম। এই নিন বাবু, এটা খান আর খেয়ে দেখুন, আশা করি আপনারও পেটের সমস্যা ঠিক হয়ে যাবে। এই বলে নবীন তার নিয়ে আসা আচার মোড়লবাবুকে দেয়, যেটা খেয়ে কিছুক্ষণ পরেই মোড়লবাবু সুস্থ হয়ে ওঠে। এরপর সে বলে, বাহ নবীন, সত্যি তোমার আচারের কাজ আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি হয়তো মিথ্যে কথা বলছো, কিন্তু এটা খেয়ে এখন খুবই উপকৃত হলাম, বুঝেছো? তা আমার আরও কয়েক জার এই আচার লাগবে, তুমি আমায় দিতে পারবে তো? হ্যাঁ বাবু, পারবো, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে তেমন টাকা পয়সা নেই। মানে হাতে কিছু টাকা আসুক, তারপর আপনাকে আচার তৈরি করে দেব। আরে তার আর প্রয়োজন হবে না, এই নাও, এতে 5,000 টাকা আছে। তুমি বাড়ি গিয়ে নিশ্চিন্তে আচার তৈরি করো। আর হ্যাঁ, তোমার এই আয়ুর্বেদিক আচার আমায় দিতে ভুলবে না কিন্তু। সেদিন মোড়লবাবুর কথাবার্তা শুনে ও তার কাছ থেকে টাকা পেয়ে নবীন খুবই খুশি হয়ে যায়। এরপর সে টাকা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে সমস্ত ঘটনা তার স্ত্রী দেবযানীকে বলে, যেটা শুনে দেবযানীও খুশি হয়ে যায়। এরপর খুশি মনে দেবযানী ওই টাকা দিয়ে প্রচুর পরিমাণে আচার তৈরি করে, যেটা দেখে নবীন বলে, এই যে দেবযানী, তুমি এত আচার তৈরি করলে কেন? এখন এত আচার নিয়ে আমরা কী বা করবো, যেখানে মোড়লবাবু তো মাত্র কয়েক জারই নেবেন বলেছেন। আরে সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা বাকি আচারগুলো নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করব, আর তুমি দেখবে এটা খেয়ে সকলেই উপকৃত হবে। হ্যাঁ দেবযানী, তুমি ঠিকই বলেছো। সেই তো উলফাল জিনিসের আচার বিক্রি হয়, যেগুলো খেয়ে লোকজন অসুস্থ হয়ে পড়ে। তার থেকে ভালো আমাদের এই আচার খেলে ওদেরই উপকার হবে। এভাবেই তারা সেদিন পরিকল্পনা করে নেয়।
ও তারা পরের দিন থেকেই একটি ঠেলায় করে তাদের গ্রামে আচার বিক্রি করতে থাকে। এই আচার নিয়ে যাও, আচার সুস্বাদু একেবারে প্রাকৃতিক উপাদানের তৈরি আচার, যেটা খেতেও ভালো আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। এই যে দিদি, আচার নিয়ে যাও। কি আচার খেলে আবার স্বাস্থ্য ভালো হয় নাকি? এটা তো আমি জীবনে প্রথম শুনলাম। আমি তো আগের বারে আচার দিয়ে রুটি খেয়েছিলাম, আমার পেট ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু আচার লোভনীয় জিনিস। তা দিদি, কই দেখি তুমি কিসের আচার নিয়ে এসেছো? এই যে দিদি দেখুন, এটাকে আচার না বলে আপনি আয়ুর্বেদিক ওষুধও বলতে পারেন, যেটা খেলে বাচ্চা থেকে বুড়ো সকলেরই পেটের সমস্যা ঠিক হয়ে যাবে। এই বলে দেবযানী তাদের হাতে একটি আচারের পাত্র দেয়, যেটা দেখে মহিলাগুলি বলে, এই পাজি, এরকম বাজে দেখতে আবার আচার হয় নাকি? এটা তো দেখে অন্য কিছু বলেই মনে হচ্ছে। এতে না আছে কোনো তেল আর নাই বা আছে আচারের ঝাঁঝালো গন্ধ। আসলে দিদি, এটা পেটের উপকারী বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, তাই আপনার এটা দেখতে খারাপ লাগছে। না না, খারাপ দেখতে লাগলে হবে না, আচার দেখতে সুন্দর হওয়ার প্রয়োজন আছে। এখন তো আমার মনে হচ্ছে তুমি মানুষজনকে বোকা বানাতেই এখানে এসেছো। যাও বলছি, যাও এখান থেকে। মেয়েগুলো সেদিন এভাবেই বলে দেবযানীকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে দেবযানীরও তখন মন খারাপ হয়ে যায়। এরপর সে বাড়ি এসে নবীনকে বললে নবীন তখন বলে, আরে বাবা, মানুষ প্রথম প্রথম একটু আধটু ভুল করে, কিন্তু শেষে যখন বোঝে তখন ঠিকই তার মর্ম বোঝে। আর তুমি আমার কথা শোনো, তুমি একবার তোমার আচার নিয়ে স্কুলের পাশে অবশ্যই যাও। নবীনের কথা শুনে সেদিন দেবযানী সত্যি সত্যি তাদের গ্রামের স্কুল মাঠে যায়। এরপর বাচ্চারা তার তৈরি আচার খেতে থাকে, যার ফলে তাদের খুবই ভালো লাগে ও তারা সেদিনের পর থেকে প্রতিদিনই দেবযানীর তৈরি আচার কিনে খেত। এভাবেই ধীরে ধীরে দেবযানীর আচার সকলের কাছেই পরিচিত হতে থাকে, যার ফলে কয়েকদিনের মধ্যেই তার আচার স্বাদ ও গুণের জন্য বিখ্যাত হয়ে ওঠে। আর এভাবেই করে দেবযানী তার পরিবারে আর্থিক সচ্ছলতা নিয়ে আসতে সক্ষম হয় ও তারা সকলে মিলে হাসি খুশিতে থাকতে শুরু করে।